পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে আজ দিনভর যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি। খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন, সেগুলো আমাদের জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছে আমি আশফাক আহমেদ। আর আজ আলোচনার পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এম আবুল কালাম আজাদ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। আজ প্রধান নির্বাচিত খবর হিসেবে যেই খবরটি আমরা নির্বাচিত করেছি সেখানে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারির সাথে দায়িত্ব পালন সম্ভব। পুলিশ সপ্তাহ উদ্বোধন করে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কোনো স্বৈরাচার যাতে দেশ ও জনগণের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে ব্যবহার করতে না পারে সেই আহ্বানও জানান সরকার প্রধান। অনুষ্ঠানে পুলিশ পদক দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। তালিকায় কিছু বিতর্কিত সদস্যের নাম যুক্ত হওয়ায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। চলুন আমরা প্রতিবেদনটি একটু দেখে আসি। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো পুলিশ সপ্তাহ 2026। রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন দেশ ও জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে না পারে, সেজন্য রাষ্ট্রের বড় এই আইনশৃঙ্খলা বাহিনীকে শপথ নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পরে রাজারবাগ অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। বিপদে না পড়লে মানুষ থানায় যায় না, সুতরাং থানায় যাওয়ার পর তার বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন, তবে সেখানে যদি মানবিকতার ছোঁয়া থাকে তাহলে আপনাদের কারণে সরকারের সাফল্যগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন কিংবা চুরি ডাকাতি ও দাঙ্গা ফ্যাসাদের মতো অপরাধের পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধেও পুলিশকে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। সেই সাথে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতেও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। আপনাদের দক্ষ এবং জি, আমরা দেখছিলাম একটি প্রতিবেদন। আবুল কালাম আজাদ, আমি একটু শুরুতে আপনার কাছে আসি। যেমনটি প্রধানমন্ত্রী বলছিলেন যে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে অথবা স্বৈরাচারের হাতিয়ার হিসেবে যাতে ব্যবহৃত না হয় পুলিশ বাহিনী। তো নতুন সরকার এসেছে, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছিলেন, যে প্রত্যাশার কথা বলি অথবা উনি যে মন্তব্য করেছেন বা অভিব্যক্তি জানিয়েছেন, এটি আসলে কতটা সম্ভবপর বাংলাদেশের বাস্তবতায়? বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অথবা রাজনীতি একে অপরের সাথে যেভাবে চলে, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আগামী সময়ে এই জায়গা থেকে আমরা কতটা বের হয়ে এসে প্রধানমন্ত্রী যেমনটি বলছেন তেমনটি আসলে দেখতে পাবো? ধন্যবাদ। দেখুন, প্রধানমন্ত্রী খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং উনি পজিটিভ মেন্টালিটি নিয়ে উনি সরকারের দায়িত্ব নিয়েছেন। তারই ধারাবাহিকতায় উনি আজকে এই সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন।
আমি বিশ্বাস করতে চাই যে তিনি যেগুলো বলেছেন সেগুলো বাস্তবায়িত হবে, কিন্তু বাংলাদেশের যে অতীতের আমরা রেকর্ড দেখি তাতে দেখা যায় যে ক্ষমতায় যারাই আসুক তারাই খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু কিছুদিন পরে আমরা আসল চেহারা দেখতে পাই। তো সেক্ষেত্রে বলা যায় এই সরকারের বয়স মাত্র ৩ মাস। এখনও আমরা এই পর্যন্ত পুলিশের যে ভূমিকা দেখেছি সেটা কম্পারেটিভলি আমি বলতে পারি যেটা অনেকটাই নিরপেক্ষ, এবং তারা দু একটা ঘটনা ছাড়া মোটামুটি একটা ভালো ধারণা জনগণের মধ্যে পোষণ করতে পেরেছে। কিন্তু আমি আবারও বলি যে মাত্র এই সরকারের যাত্রা শুরু হয়েছে, সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। এছাড়া পুলিশের মধ্যেও ধরেন নানান ধরনের সীমাবদ্ধতা আছে। পুলিশের ৫ আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেক ধরনের ওলটপালট হয়েছে, অনেক ট্রান্সফার হয়েছে, পোস্টিং হয়েছে, অনেকে চাকরি হারিয়েছে, অনেকে এখন ওএসডি আছেন। সব কিছু মিলে আসলে পুলিশ ডিপার্টমেন্টের ভিতর দিয়ে যে একটা আমি বলবো যে একটা টালমাটাল অবস্থা, সে কারণে কিন্তু পুলিশ তার যে রিয়েল যে রোলটা সেই রোলটা এখনও প্লে করতে পারছে না। এই জন্য আমাদের আসলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে সত্যি সত্যি পুলিশ জনবান্ধব হবে কিনা, পুলিশ শুধু ধরুন যে আইন অনুযায়ী চলবে কিনা, নাকি পুলিশ তার আগের চেহারায় ফেরত যাবে। তো আমরা কিছুদিন ওয়েট করি, তারপরে আসলে প্রমাণিত হবে। আমি একটু একই বিষয় নিয়ে একটু অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আপনার কাছে আসি, কিন্তু একটু সাথে যোগ করি। আমরা যেমনটা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের পোশাক পরিবর্তনের একটি বিষয় ছিল, এবং এই সরকার আসার পরেও কিন্তু পোশাক পরিবর্তন আবারও করা হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এখন পোশাক পরিবর্তন একরকম বিষয়, পুলিশের রদবদল একরকম বিষয়, এগুলো সব একটি বিষয়, কিন্তু মনস্তাত্ত্বিক জায়গা থেকে, প্রশিক্ষণের জায়গা থেকে, অথবা এই জায়গাগুলো থেকে আপনি কি মনে করেন যে আসলে কতটা পরিবর্তন প্রয়োজন পুলিশের কার্যক্রমের ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ, এবং আমার সম্মানীয় সহ আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই, চমৎকারভাবে উনি কথাগুলো বলছিলেন। বাংলাদেশের পুলিশ নিয়ে আলোচনা তো দীর্ঘদিনের, লম্বা সময় ধরে এনে আলাপ করছি, এবং উনি যেটা বললেন যে সরকার যখন যে আসে সে তো বিভিন্ন কথা বলেন, এটাও অসত্য নয়। কিন্তু আপনি দেখেন, আমি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে যদি দেখি, আমি তো দেখব একটা রাজনৈতিক দল কি ম্যানিফেস্টো দিয়ে ক্ষমতা আসলো, এবং সেই ম্যানিফেস্টোটা, রোডম্যাপটা যেটা ছিল সেটা কীভাবে বাস্তবায়ন করছে। আমাদের এখানে সবসময় দেখা যায় যে প্রধানমন্ত্রী যিনি হন তার ব্যাপারে প্রশংসা করার, প্রত্যেকটা বাক্য ব্যাখ্যা করার, প্রশংসনীয়ভাবে ব্যাখ্যা করার সুযোগ আমাদের থাকে, এমন করে থাকি। কিন্তু আজকের আলাপে আমি একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটা তথাকথিত গতানুগতিক যে প্রধানমন্ত্রীর বক্তব্য সেই জায়গা থেকে নয়। ম্যানিফেস্টোর সময় আমরা বলতাম যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কখনোই ক্ষমতায় এসে ম্যানিফেস্টোকে আর পরখ করে না, যখন নির্বাচন আসে তখন ম্যানিফেস্টো দেয়, নির্বাচন গেলেই শেষ। আপনি দেখেন আজকে যে কতগুলো শব্দ উনি চয়ন করেছেন, আমি খেয়াল করে দেখলাম যে তার অধিকাংশ শব্দই তিনি বিএনপির যে ম্যানিফেস্টোর যে শেষ বাক্যগুলো ছিল, মানবিক রাষ্ট্র, মানবিকতার ব্যাপার, আপনি দেখবেন ওই লাস্ট শব্দটা বা দু একটা লাইনে আগে এরকম ছিল, এবং ন্যায় বিচার, তারপর আইনের শাসন। আজকে কিন্তু এই কথাগুলি বারবার বলা হচ্ছিল, আবার মানে ম্যানিফেস্টোকে পরখ করা হচ্ছিল। এখন আইনের শাসন, আমি সবসময় বলতাম যে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাঠামোগত কোনো চ্যালেঞ্জ নাই, সব আমাদের আছে। শুধু একজন প্রধানমন্ত্রীকে স্থির হতে হবে, দৃঢ় মাইন্ডেড হতে হবে যে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, শুধু এই বার্তা দিলেই হবে। আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, এই 3 মাস 3.5 মাস ধরে, যে এই বার্তাটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসে কিনা। আজকে দেখলাম যখন উনি এই বার্তাটা দিলেন যে তিনি পুলিশ বাহিনীকে, থানাকে কীভাবে ব্যবহার করতে চান, থানা এবং পুলিশ বাহিনীর ব্যবহারটা কী হবে, জনগণ কী আচরণ করবে, এইটা আসলে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য একটা বার্তা সোসাইটিকে দেয় প্রথমত। এখন সেই বার্তাটা পরিবর্তন না হলেই হলো, ওনার কোনো কাজকর্মে অথবা মন্ত্রিসভার কোনো কাজ যদি বা অন্য কেউ যদি অন্য কিছু করে থাকে, তারা যদি কোনো ধরনের এই ধরনের কিছু না করেন, ওনার বার্তাটা যদি শুধু ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা 1 ধাপে এগিয়ে যাব না, 2 ধাপে এগিয়ে যাব। জি, যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন যে ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আমরা যদি একটু দেখি যে বিগত সরকারগুলোর বিরুদ্ধে যে অভিযোগটি,
এই একই রকম বিষয় যেটি হচ্ছে যে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী আসলে কখন ফ্যাসিবাদীদের হাতিয়ার হয়ে ওঠে বলে আপনি মনে করেন? এখানে কি ব্যক্তি গোষ্ঠীর স্বার্থও কি জড়িত থাকে কি না? অবশ্যই নিশ্চয়ই তা থাকে, না হলে কেন তারা কারো হাতিয়ার হিসেবে, জনগণের সেবক হয়ে কেন হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবেন? এই জায়গাগুলো আসলে কিভাবে দেখেন? এই জায়গাগুলোতে কিভাবে পরিবর্তন আনা সম্ভব? কারণ যেই গতানুগতিক নিয়ম, যেই কাঠামো, এর মধ্যে দিয়েই তো আমরা যাচ্ছি। আমরা বলছি যে এটা করতে হবে অথবা ভালো হবে, আমাদের প্রত্যাশা আছে, সবকিছু আছে, কিন্তু এইখানে আসলে কোন কোন জায়গাগুলোতে, যেমন হতে পারে পুলিশদের সুযোগ সুবিধার অনেক বিষয় রয়েছে, আবার থাকতে পারে যে আইনের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, এই যে সবগুলো বিষয় অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু কোথায় গ্যাপগুলো আপনি একজন শিক্ষক হিসেবে অথবা রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখেন? আপনার এই প্রশ্নটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে যথার্থ প্রশ্ন, যেটা আমাদের খোঁজা দরকার। এবং আমরা দেখেছি যে যখন পুলিশ সংস্কার কমিশন হলো, সেখানে কিন্তু আমি নিজেও অভিজ্ঞ মানে এক্সপার্ট ওপিনিয়ন দিতে আমাকেও তারা ইনভাইট করেছিল। আমার কাছে কেন যেন মনে হয়, আমরা যখন লম্বা সময় ধরে পুলিশকে যেভাবে দেখেছি, ম্যাক্সিমাম পুলিশ কিন্তু সৎ থাকতে চান এবং তাদের প্রত্যেকের অধিকাংশ পুলিশই কিন্তু দায়িত্বশীল হতে চান। রাষ্ট্রের কর্মকর্তারা অধিকাংশই কিন্তু দায়িত্বশীল হতে চান। এবং দেখা যায় যে কেন এটা হয় না, এর প্রধান কারণটা শুধুমাত্র আইনি কাঠামো না। আইনি কাঠামোতে আমাদের তেমন কোনো প্রবলেম নাই, বারবার আইন চেঞ্জ করে কিছু হবে না। এই যে সংস্কার নিয়েও আমি এরকম কথাই বলি, কিন্তু যেটা হলো সেটা আপনাকে এই পুলিশকে নাড়ায় কে, মানে পুলিশ নড়ে কেন, পুলিশ কেন কার কথায় গুলি ছোড়ে? এই যে আপনি 5ই আগস্টের আগে 1 মাসের আন্দোলনে পুলিশ কেন এরকম মারমুখী হলো? এটা কি শুধুমাত্র পুলিশের স্বার্থে? হ্যাঁ, 15 বছর ক্ষমতা থাকার কারণে একটা পর্যায়ে পুলিশই সিন্ডিকেট হয়ে গেছিলো একটা গ্রুপের মধ্যে। তারা পুলিশের মধ্যে একটা অংশও চেষ্টা করেছে যে শেখ হাসিনা ক্ষমতা থাকুক, তাহলে তারা তাদের মানে তারা পার্মানেন্স হবে, তারা থাকতে পারবে এইটা। কিন্তু আপনি যদি ইনিশিয়াল লেভেলে দেখেন, তখন কিন্তু প্রাইমারিলি রাজনীতি এবং ডিপ স্টেট দুই জায়গা থেকে কিন্তু সাধারণত পুলিশের নিজস্ব কিন্তু ঠিক সেই রকম মারমুখী হওয়ার, হয়তো আপনি কোনো সময়ে আপনাকে লাঠিচার্জ বা অন্যান্য বিষয়গুলো যেগুলো তার সিভিল মানে আইনে আছে তার করার মতো, বাকি কাজগুলো কিন্তু তাকে যখন সে গুলি ছোড়ে অথবা মারমুখী হয় বা হতাহতের ঘটনা ঘটে, মারাত্মক আকারের ক্যাজুয়ালিটির ঘটনা বেশি করে, তখন কিন্তু এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া অথবা এই জায়গাটা কোনোভাবে আপনার আমাদের এখানে যে আরও যে এজেন্সি আছে, নানান বিষয় আছে, তাদের কারোর কোনো সিদ্ধান্ত ছাড়া কখনো এটা হয় না। এই জন্য এটা মুক্ত করতে হলে আপনাকে প্রাইমারিলি পলিটিক্সকে নিউট্রাল হতে হবে, যেটা আজকে প্রধানমন্ত্রী করেছেন। আর দ্বিতীয়ত হলো, আর কেউ যেন পুলিশকে কোনোভাবেই পলিটিক্সের বাইরে থেকে ব্যবহার করতে না পারে, এই জন্য প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভাকে সচেতন থাকতে হবে। জি, আবুল কালাম আজাদ, যেমনটি বলছিলেন উনি, যে আসলে পুলিশের উপর যে রাজনৈতিক ব্যক্তিদের অথবা রাজনীতির যে প্রভাব নানানভাবে, আসলে তারা তো নিশ্চয়ই কোনো কারো নির্দেশনা ছাড়া তো আসলে জনগণের সাথে যখন যে ধরনের আচরণ অথবা ব্যবহার করা প্রয়োজন, অথবা আমরা যদি বলি যে পুলিশ যে ধরনের, আমরা দেখেছি যে 5 আগস্টের আগে যে ধরনের তাদের কি বলবো যে অ্যাগ্রেসিভ বিষয় বিভিন্ন জায়গায় দেখেছি আর কি, সার্বিকভাবে নয়, এর মধ্যে অনেকেই ছিলেন। সবকিছু মিলিয়ে যদি আমরা বলি যে এই জায়গাটি রাজনীতির মানে প্রভাবের বাইরে যেয়ে কি একদম পুলিশ কাজ করতে পারবে তারা তাদের মতো করে, এইরকম কোনো সুযোগ বর্তমান বাংলাদেশের বাস্তবতায় আপনি দেখেন? যেমনটা আসলে আলোচনা করছি আমরা, যেটা কি সম্ভব আসলে শুধু পুলিশ নয়, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আরও যারা রয়েছে। এবং আমরা আরেকটা জিনিস একটু যোগ করি, যে রাজনৈতিক চাপ তো রয়েছে, এর মধ্যে আমরা দেখি যে এর বাইরেও কিছু কর্মকর্তা তারা আসলে ব্যক্তিগত স্বার্থের কারণে হতে পারে, তারা নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে যান। এই বিষয়গুলো, এই প্রবণতা রোধ করার ক্ষেত্রে আসলে সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন? ধরুন, আপনি যখন রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করবেন, পুলিশও কিন্তু সেই সুযোগটা নেবে। তো গত সরকারের আমলে আমরা দেখেছি যে পুলিশ কীভাবে একটা রাজনৈতিক দলের পেটোয়া বাহিনী হিসেবে পরিণত হয়েছিল। পুলিশের রিক্রুটমেন্ট থেকে শুরু করে পদোন্নতি, ট্রান্সফার, পোস্টিং সব কিছুই কিন্তু পলিটিক্যাল কনসিডারেশনে করা হয়েছে, যে কারণে কিন্তু পুলিশের ভিতরে এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে এরকম একটা ক্ষোভ তৈরি। প্রথমে আপনাকে আসলে পলিটিক্যাল ইউজ অফ পুলিশ এটা স্টপ করতে হবে, ফুল স্টপ। অ্যান্ড দেন পুলিশকে ধরেন ট্রেনিং দিতে হবে, পুলিশকে তার স্বাধীন মতো কাজ করতে দিতে হবে এবং পুলিশের মধ্যে যে যথেষ্ট পরিমাণ জনবলের অভাব আছে সেটিও দেখতে হবে। আমরা জনগণের রেশিও সেটি আসলে খুবই
ব্যাপক একটা ব্যবধান আমরা দেখে থাকি, সেটি দেখতে হবে। কিন্তু মোদ্দা কথা এখানে হচ্ছে যে এটি আসলে সম্ভব কিনা। এটি অবশ্যই সম্ভব, কিন্তু আমরা যে অবস্থায় এখন দাঁড়িয়ে আছি, পুলিশ ডিপার্টমেন্ট ইটসেলফ ইজ গোয়িং থ্রু লটস অফ টার্মোইল, এবং এখানে স্থিরতা এখনও আসে নাই। আপনাকে আমি বলি যে বর্তমানেও ধরেন 5 আগস্টের পরে পুলিশের যে কর্মকর্তাদের মধ্যেই মানে কে ভালো পোস্ট নিবে, তারপরে ধরেন কে এখানে আরেকটা বিষয় আসলে না, উল্লেখ এই প্রতিযোগিতাটা থাকতেই পারে প্রত্যেক পেশাতে, কিন্তু সেটাও আসলে কতটুকু স্বচ্ছভাবে অথবা কতটা ভালোভাবে হয় সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। না, এখানে ধরেন এই যে মেধার কথা বলা হয়, যে একজন পুলিশের তার মেধা, তার পরীক্ষার রেজাল্ট সবকিছুকে বিবেচনা করে, তার সার্ভিস রেকর্ড সবকিছুকে বিবেচনা করা হয়, কিন্তু এখানে দেখা হয় যে তারা পলিটিক্স থেকে সামনে নিয়ে আসে। 5 আগস্টের পরে ধরুন আমরা শুনেছি যে এক গ্রুপ হচ্ছে বিএনপির পুলিশ অফিসার, আরেক গ্রুপ হচ্ছে জামাতের পুলিশ অফিসার, তাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন চলছে, এবং কোনো এক সময় দেখা গেল যে আমরা শুনলাম যে জামাতের কর্মকর্তারা বেশি প্রভাবশালী হয়ে গেছে। এরপরে এই সরকার আসার পরে দেখা গেল যে জামাতের যারা প্রভাবশালী তারা একটু নিউট্রালাইজ হয়ে গেছে। এর থেকে আসলে বের করা যায় কিভাবে, তো বের হয়ে আসা যায় কিভাবে, কোনো পথ কি আসলে দেখেন? পথ অবশ্যই আছে, আমি যেটা বললাম যে পুলিশকে আসলে ছেড়ে দিতে হবে, এবং এখানে পুলিশ যদি কোনো গাফিলতি করে তারা হচ্ছে রুলস অনুযায়ী চলবে, আইন অনুযায়ী চলবে, এবং সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, কোনো জনগণ যদি থানায় যে পুলিশের কাছে হেল্প চেয়ে না পায়, তাদের যদি নিয়ম অনুযায়ী সার্ভিস দেওয়া না হয়, অথবা ধরেন তাদের সঙ্গে যদি অন্যায় করা হয়, সেক্ষেত্রে যদি ব্যবস্থা নেওয়া হয় তড়িৎ, তাহলে কিন্তু এই প্রবণতা বন্ধ হবে অনেক। যদি আমরা আলোচনার পরের অংশে যেতে হবে, সময় কম, যদি বলি যে মানে আপাত দৃষ্টিতে আমরা যদি বর্তমান অবস্থায় বিবেচনা নিই এবং সবকিছু, তাহলে আপনি কি মনে করেন যে আসলে অদূর ভবিষ্যতে এটা সম্ভব, অবশ্যই সম্ভব। পুলিশ আসলে আর কোনো ফ্যাসিবাদী সরকার অথবা রাষ্ট্র ব্যবস্থা অথবা কোনো গোষ্ঠীর কারো আসলে পারপাস সার্ভ করবে না, এমনটা আসলে কি আশাবাদী হওয়ার রাস্তা অবশ্যই দেখছেন? অবশ্যই আশাবাদী, আমি যথেষ্ট আশাবাদী। পুলিশ ডিপার্টমেন্ট এখন যে জায়গায় আছে সেখান থেকে যদি রিফর্ম করা হয়, এবং প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, আমি এখন পর্যন্ত আমি খুব পজিটিভ একটা সাইন দেখতে পাচ্ছি। জি। প্রধানমন্ত্রীর যে নির্দেশ এবং সেই অনুযায়ী কিন্তু মাঠ পর্যায়েও আমরা তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো সেটি যদি কন্টিনিউ করে এবং সেটা যদি মনিটরিংয়ের মধ্যে রাখা হয়, মাহবুব ভাই যেটি বলেছেন যে যদি পুলিশকে আর ব্যবহার না করা হয়, হ্যাঁ, পলিটিক্যাল কারণে, এবং সেখান থেকে পুরোপুরি আর কি পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে একটি জনবান্ধব পুলিশ, এবং তারা কখনো আর কোনো একটি রাজনৈতিক দলের নির্দেশে জনগণের উপর গুলি ছুড়বে না। জি, মাহবুবুর রহমান, আমি একটু আপনার কাছে আসি। যে কথাটি বলছিলেন আবুল কালাম আজাদ, যে এই যে আমরা যে অবস্থাগুলো দেখছি, আমরা অনেক সময় দেখি যে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া হচ্ছে এবং পুলিশও অনেক সময় আসলে অন্যায্যভাবে এইগুলোর পক্ষে কাজ করছে। এই বিষয়গুলো আসলে যে পাওয়ার এক্সারসাইজের যে বিষয়টি, রাজনীতিক থেকে শুরু করে আপনার পুলিশ প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন সবার ক্ষেত্রেই, পুলিশের ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে আইন তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু এই বিষয়গুলো কি রাজনৈতিক কারণে ওভারলুক করা হয় যখন তারা এই ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগ আসে অথবা কেউ অন্যায় করেন? এই পলিটিক্যাল শেল্টারের কারণেই আসলে এই কাজগুলো কি হয়, এবং এগুলো কি আসলে একটি স্বৈরাচার সরকার অথবা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে যে যেরকম সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটাকে অথবা কতিপয় ব্যক্তিকেও আসলে, প্রতিষ্ঠান তো আসলে সম্পূর্ণ কখনো হয় না, কতিপয় ব্যক্তি হয় অথবা একটি গোষ্ঠী হয়, তাদেরকেও আসলে এই স্বৈরাচারের পারপাস সার্ভ করতে অথবা হাতিয়ার হিসেবে কাজ করতে, সহযোগী হিসেবে গড়ে উঠতে হেল্প করে কিনা? আপনাকে আবারও ধন্যবাদ। বিষয়টা হলো, এটা তো আমরা সব লম্বা সময় ধরে বলছিলাম, দীর্ঘ সময় ধরে বলছিলাম যে পুলিশের রাজনৈতিক ব্যবহারের ফলে আজকে পুলিশের এই অবস্থা। সেই জায়গা থেকে একটা ব্রেক থ্রু হয়েছে আজকে, যে প্রধানমন্ত্রী যখন এটা বললেন যে উনি ফেসিবাদ, কর্তৃত্ববাদ, স্বৈরাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেন পুলিশের ব্যবহার না হয়। দ্যাট মিনস তিনি এই জায়গায় একটা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এটা এখন যেটা হলো যে আমরা আর সরাসরি এভাবে টপ লেভেল থেকে রাজনীতি কোনোভাবে কনডেমড, এটা কিন্তু আর বলতে পারছি না যদি কোনো এই ধরনের কোনো প্রমাণ আমাদের হাতে না থাকে। অবশ্যই। এখন এটা এতদিন ধরে কিন্তু পুলিশ যাই করতো, পুলিশ নিজেও এই কাজটা করতো, পুলিশ নিজে রাজনীতির দোষ দিত।
সে নিজেও কিন্তু এখানে অনেক অ্যাম্বিশাস পুলিশ আছে যারা তাদের আর্থিক বা অন্যান্য সুবিধাদি চায়, সেই সুবিধাদির জন্য হয়তো রাজনীতিকে সে 10% সুবিধা দিয়েছে, নিজের জন্য 90% সুবিধা নিয়েছে। পুলিশ কিন্তু নিজের জন্য কম সুবিধা নেয় না কেউ, অনেক পুলিশ, সবাই না আমি বলছি। জি। তো এখন ব্যাপার হলো যে অ্যাম্বিশাস রাজনীতি থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রীর এই ডিক্লারেশনটা একটা 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 প্রতিশ্রুতি তৈরি করছে, ঠিক আছে, কিন্তু এই প্রতিশ্রুতিটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে পুলিশ প্রশাসনের যে সকল অ্যাম্বিশাস অফিসার আছে যারা পুলিশে ঢুকেছে এই দুর্নীতি করার জন্য, তাদেরকে কড়া নজরে রাখতে হবে প্রধানমন্ত্রীকে এবং তার টিমকে। দ্বিতীয়ত হলো এখানে কিছু অফিসার থাকেন বা কিছু পুলিশ থাকেন যারা এটা তার ক্ষমতার জায়গা। অন্যান্য পেশাগুলো এবং পুলিশি পেশা কিন্তু একরকম না। এখানে তার কাছে বন্দুক আছে, তারকে কাউকে হয়রানি করার ইমিডিয়েট সুযোগ আছে এখন, এবং আইনি প্রক্রিয়া করতে পারে সে। এখন এই যে আইনি প্রক্রিয়া যদি যেন সেগুলো না করে, মানে আমরা যেটাকে বলি পাওয়ারকে অ্যাবিউজ করা, অপব্যবহার করা, পুলিশ যদি এখন রাজনীতি থেকে তাকে বিচ্ছিন্ন করলেন ঠিক আছে, কিন্তু অ্যাম্বিশাস পুলিশ থেকে গেলে অথবা এই যে ক্ষমতাকে অ্যাবিউজ করার যদি পুলিশরা থেকে যায়, যে ব্যক্তিগত কারণে বা গোষ্ঠীগত কারণে বা অন্য কোনো কারণে, অথবা বিএনপিকে বা যারা সরকার আছে তাদেরকে সাবোটেজ করার জন্য হতে পারে, এরকম কারণে যদি পুলিশের কোনো অংশ বা কেউ এই চেষ্টা করে, তখন যেন তিনি নিয়ন্ত্রণ করেন নিশ্চিতভাবেই এবং তাদের টিম রাখেন। বিরুদ্ধে, জি। এই জন্য শুধুমাত্র রাজনীতি থেকে আলাদা করলে হবে না, পুলিশের পেশাদারিত্বের ব্যাপারে খুব সিরিয়াসলি অবজার্ভ করতে হবে সরকারকে। তাহলেই শুধুমাত্র পুলিশের সেবাটা প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন সেটা নাগরিকের কাছে পৌঁছার সম্ভাবনা আছে। তাতেও সবটা ক্লিয়ার না, কারণ অন্যান্য পেশাগুলো তো দেখেন আমরা অনেক ধরনের সুপারভিশন রাখি, তারপরে কিন্তু হয় না। সুতরাং এখানেও কিছু অর্জন আপনি হলেই ভালো। যেই জায়গাটা বলেন আমি ঠিক এই জায়গাতেই অবশ্যই পুলিশকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে, অথবা পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে, এর বলয় থেকে বেরোয় আসতে হবে, সবই ঠিক আছে। কিন্তু একই সাথে প্রধানমন্ত্রী যে প্রত্যাশার কথা জানিয়েছেন এতে আশাবাদী হওয়ার মতোই। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যেমন বলেছেন, আমরা যদি দেখি যে ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতিক রয়েছেন, এমপি মন্ত্রীও হতে পারেন, অথবা এর পরবর্তীতেও জেলা উপজেলা রাজনীতিক যারা রয়েছেন, থানা পর্যায়েও হয়, তাদেরও কিন্তু একটি বড় প্রভাব আমরা দেখতে পাই স্থানীয় পর্যায়ে, যে থানার উপরে ওসির সাথে যোগাযোগ, অথবা এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে কিভাবে তৃণমূল পর্যায়ে পরিবর্তনটা আসলে কতটা জরুরি যদি বলতেন। ডেফিনেটলি আমরা তো ঢাকা শহরকে মনে রেখে মনে হয় চিন্তা করছি, ঢাকার বাইরের কি অবস্থা সেটা আমরা হয়তো আলোচনা করছি না। আমি যেটা বলে আসছিলাম যে দীর্ঘদিন ধরে পুলিশকে রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার কারণে, এবং যার ফলে পুলিশের মধ্যে যে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির যে একটা প্রবণতা শুরু হয়েছে, সেটা আসলে সেখান থেকে বের হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি দেখবেন যে এখনও কোনো ঘটনা ঘটলে সেখানে হয়তো আসামি আছে 5 জন, সেখানে বেনামে আসামি থাকে 50 জন। এখানে কিন্তু সমস্যাটা, এই বেনামি যে আসামি, আপনিও অ্যারেস্ট হতে পারেন, আমিও অ্যারেস্ট হতে পারি সন্দেহজনকভাবে, এবং সেখানে আমরা যেটা জানি বছরের পর বছর হয়ে আসছে এবং এখনও হচ্ছে, এরকম অভিযোগ আমরা পাই যে এগুলো করাই হয় দুর্নীতির জন্য, পয়সা নেওয়ার জন্য। এবং এই প্রবণতাটা ঢাকা সহ সারা বাংলাদেশেই চলেছে, কিন্তু বর্তমানে এটার অনেক হ্রাস আমরা টানতে পারছি। এবং প্রধানমন্ত্রী যদি এরকম জোরালো বক্তব্য দিতে থাকেন এবং উনি যদি মনিটরিং করতে থাকেন, এবং সত্যি সত্যি তার নেতাকর্মীরা যদি রাজনৈতিক এবং তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার কিন্তু একটি বড় জিনিস। হ্যাঁ, আপনি যে আপনার হচ্ছে জেলা বা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে সরকারি দলের নেতারা থাকেন, তারা আমি একটি ছোট বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। হামের টিকার জন্য অন্তর্বর্তী সরকার 1000 কোটি টাকা ছাড় করে এসেছিল, এমন দাবি করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতায় যদি টিকা কেনা না হয় তার দায় অন্তর্বর্তী সরকার নেবে না। ওয়ান নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারে ডিপ স্টেট বলে কিছু ছিল না, তবে যা ছিল সেটা আসলে প্রেসার গ্রুপ। সরকারের একটি পক্ষ নির্বাচন পেছাতে চেয়েছিল বলেও
স্বীকার করেছেন এই অর্থনীতিবিদ। আমরা এই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন একটু দেখে নেব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন শেষে একের পর এক সমালোচনা জন্ম নেয় খোদ সেই সময়ের উপদেষ্টাদের কাছ থেকেই। জানা যায় সরকারের ভেতর কাজ করত ডিপ স্টেট, নির্বাচন পেছানোর জন্য কাজ করেছে একটি পক্ষ। সরকারতন্ত্রে আমেরিকার প্রভাব ছিল স্পষ্ট, আর হামের টিকাটা অর্থ ছাড় না হওয়া নিয়ে আছে সমালোচনা। এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ওয়ান নিউজের মুখোমুখি। তিনি জানান ডিপ স্টেট নয়, বরং সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করত প্রেসার গ্রুপ। আমাদের সময় প্রেসার গ্রুপটা মোটামুটি কিন্তু একটু ডরমেন্ট ছিল, কিন্তু যখনই দিন যাচ্ছিল যে আমরা ইলেকশন দেবো কি না দেবো একটা আনসার্টেনটি ছিল। মানে আমি বলবো ডিপ স্টেট না বলে প্রেসার গ্রুপ ডেফিনেটলি। সারা দেশে হামের কারণে যে ভোগান্তি তৈরি হয়েছে তার দায় অন্তর্বর্তী সরকার নেবে কিনা এমন প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার কাছে। হাম নিয়ে কথা বলছে, ওখানে কিছু বেস্ট ম্যানেজমেন্ট আছে, টাকা যে দিয়ে তা না। আমি এখন ওই দিন ফাইন্যান্স সেক্রেটারি জিজ্ঞেস তুমি আটকে রেখে বলি না স্যার 1000 কোটি টাকা তো দিয়েছে আমরা বলার পর 1000 কোটি টাকা হাম ইস্যু কেনার জন্য। যাও এটা প্রসেসটা একটা ইস্যু হয়েছে। ওটা সব ব্যাপারে যে আমরা খারাপ করেছি কোনোটাই ভালো করে এই জিনিসটা শুনতে খুব ভালো লাগে না। যাও আমরা কন্ট্রাডিক্ট করি এটা পারি। নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাখ্যা দেন তিনি। সময়ের ব্যাপারটা একটু ইস্যু হয়তো যথেষ্ট আলোচনা করার, কিন্তু এইখানে কতগুলো জিনিস আছে এটা এখনও পর্যালোচনা করার ব্যাপার আছে, যেটা মালয়েশিয়া অলরেডি বলেছে আমরা এখন ইমপ্লিমেন্ট করবো না, ইন্দোনেশিয়া বলেছে। কিন্তু এইখানে দেখবেন প্রায় অনেকগুলো শর্ত ওরা দিয়েছে এবং ওরা কিছু শর্ত পালন করবে। মেইন ইস্যু হচ্ছে ডেফিসিটটা কমালে তখন আমরা ওদের সাথে ইস্যু করবো। কেন বিভিন্ন সময়ে সমালোচনা করে নিজেরাই অর্থ ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দিয়েছেন সেই প্রশ্ন ছিল সাবেক এই গভর্নরের কাছে। এটা ভুল অনেকে কোট করেছে, দু একজন যে টাকা ছাপিয়ে দিয়েছে, পরে আবার তারাই কিন্তু আবার উইথড্র করেছে। আমি দেখলাম সেদিন পেড আপ ক্যাপিটালের জন্য দিচ্ছে, ওই টাকাটা তো ফেরত যোগ্য। মানে সেই জন্য আমরা বলছি 3 বছর এটা থাকবে, 3 বছর কিন্তু খুব বেশি সময় না। এটা কিন্তু নতুন টাকা ছাপে না, বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল ওই মেকানিজম সরকার বড় করতে পারে। তার মতে অর্থনৈতিক সংস্কার ছিল দেশের মঙ্গলের জন্য, এটি না করা হলে আরেক দফা পিছিয়ে পড়বে দেশ। মেইন সংস্কার যেগুলো এগুলো না করলে তো উপায় নাই। আপনি এইগুলো স্কেপ করলে কিন্তু পারবেন না এই দেশকে এগুলোতে। এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই 57 বছরে। তো এই জিনিসগুলো কিন্তু সবাই জানে সলিউশনগুলো। রিয়াজ তাজান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা একটু যুক্ত করে নিতে চাই ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এই হামের বিষয়ে আলোচনা করার জন্য। তার কাছ থেকে একটু জানতে চাই। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের নির্বাচিত খবরে। হামের যে সার্বিক পরিস্থিতি দেশব্যাপী, 350-র উপরে শিশুর মৃত্যু, হাজারো শিশু হাসপাতালে ভর্তি, এবং নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনি প্রতিবেদনটি দেখছিলেন যে অন্তর্বর্তী সরকারের একজন সাবেক উপদেষ্টা এই ব্যাপারে কি বলছিলেন, যে আসলে তারা এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে অথবা যে কোনো কারণে, এটি উনার ব্যাখ্যা। এই সার্বিক বিষয়টি আপনি কিভাবে দেখেন? শুরুতে যদি একটু বলতেন যে আসলে চিকিৎসা ব্যবস্থার কি হাল বাংলাদেশের এই 55 বছরে। হামের টিকা কেনা হয়নি, হাজার হাজার শিশু হাসপাতালে, শত শত শিশুর মৃত্যু হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, ধন্যবাদ। সাবেক অর্থনৈতিক উপদেষ্টার কথা শোনার পরে আমি ভাবছিলাম হাসবো না কাঁদবো। কারণ তিনি বললেন যে তিনি টাকা ছাড় দিয়েছিলেন। এই টাকাটা ছাড় দেয়া হয়েছিল টিকা কেনার জন্য, কিন্তু টিকা তো কেনা হয় নাই। টিকা কেনা হয় নাই বলেই আমাদের শিশুরা টিকা পায়নি, এবং পায়নি বলে হামের এই মহামারী সুলভ প্রকোপটি ঘটেছে। ইতিমধ্যেই কয়েকশো শিশু মৃত্যুবরণ করেছে, অনেক হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, এবং প্রায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে, যার একটি অংশ হিসেবের মধ্যে এসছে এবং বড় অংশ হিসেবের মধ্যে আসে নাই। তার মানেটা কি? আমলাতান্ত্রিক জটিলতায় তারা কাজটি করতে পারে নাই। মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছিল দেশ চালাতে, এবং দেশ চালাতে গিয়ে তারা আমলাতন্ত্র বলুন, পুলিশ বলুন, সবাইকে তো তারা নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। তার মানে অর্থনৈতিক অর্থ উপদেষ্টার কথার থেকে স্পষ্টভাবে বেরিয়ে এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ ছিল। তার মন্ত্রণালয় টাকা ছাড় দিয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে তারা টিকা কেনার প্রক্রিয়া যেতে পারে নাই। তার মানে তাদের কথা কেউ শোনে নাই। অর্থাৎ তারা দেশ চালানোর, জনগণ তাদেরকে বসালেও সমর্থন দিলেও তারা দেশ না চালিয়ে কুটচাল
এবং নানা ধরনের প্যাচ তৈরি করে দেশের অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার জন্য কাজ করেছে। অর্থ উপদেষ্টা আমরা বলবো তিনি তার জায়গাটায় বলেছেন। স্বাস্থ্য উপদেষ্টা কি বলেছেন? দেশের এইরকম যখন একটি দুর্যোগ মুহূর্ত, শত শত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, যে স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতার জন্য এই ব্যাপারটি ঘটল, তিনি নিশ্চুপ কেন? তিনি জবাব দিতে পারেননি? তিনি আসতে পারেন না জনগণের সামনে কি করেছেন অথবা কি করেননি? অর্থাৎ আমরা বারবার একটা কথা বলি, মৃত্যুর দুটি ধরন রয়েছে। একটি হচ্ছে অনিবার্য মৃত্যু, আরেকটা হচ্ছে প্রতিরোধযোগ্য মৃত্যু। অনিবার্য মৃত্যু নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলি না, কিন্তু প্রতিরোধযোগ্য মৃত্যুকে যখন প্রতিরোধটা তুলে নিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, এটি কিন্তু মানবতা বিরোধী অপরাধ, হত্যার মতো অপরাধ। এ কারণে কিন্তু আমরা বারবার দাবি করছি পুরো বিষয়টিকে তদন্তের আওতায় আনা হোক, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করা হোক এবং খুঁজে বের করা হোক কাদের অপরিণাম দর্শিতা, কাদের ভুল সিদ্ধান্তের জন্য এই শত শত শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ল এবং এই দুর্যোগটা আমাদের উপর নেমে এলো। এটি অবশ্যই আমরা চাইব তদন্তের আওতায় আনা হোক। জি, ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও কথা হবে এই বিষয়ে। আমি একটু আবুল কালাম আজাদ আপনার কাছে আসি। যেমনটা বলছিলেন লেলিন চৌধুরী, এটি আসলে হত্যার মতো। এই যে সাবেক উপদেষ্টা বললেন যে আসলে এটি তাদের দায় নয়, এর দায় নেবে না অন্তর্বর্তী সরকার। সাবেক যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তার কাছ থেকে আসলে আমরা খুব একটা এই বিষয়ে কিছু একটা শুনিনি, অথবা এই হাম পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেও কিন্তু অন্তর্বর্তী সরকারের সাবেক যারা উপদেষ্টা আছেন তাদের পক্ষ থেকে অথবা অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারা এই ব্যাপারে কিছু বলেননি। আসলে তখন কি হয়েছিল, কেন কেনা হয়নি, এই বিষয়গুলো জানা যায়নি। তো আমরা যেটা দেখলাম, এই দায় কি আসলে নেব না বললেই কি আসলে বিষয়টা, এর দায় কি অন্তর্বর্তী সরকারের নয়? না, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিলেন তাদের এই দায় নিতে হবে। এবং আমি তো মনে করি যে ধরুন এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট কিছু দায় দায়িত্ব পালনের জন্য তার ভিতরে ছিল যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, এবং তার মধ্যে দিয়ে তারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন এবং সেটি করা। কিন্তু ওনাদেরকে তো এই হামের টিকা কেনা বা কোন পদ্ধতিতে টিকা কেনা হবে সেটি তো ওনাদের পরিবর্তন করার প্রয়োজন ছিল না। এবং সেটি পরিবর্তন করতে যেটি হয়েছে, যে আমি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানান যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, নতুন অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে এবং পুরাতন প্রজেক্ট মডিফাই করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে বাজেট যেটা এস্টিমেটেড কস্ট অনেক ইনফ্লেটেড করা হয়েছিল। এই প্রজেক্টটার হামের টিকা যে প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি যে একবার মিটিংয়ে উঠেছে, তারপরে যেহেতু কস্ট বেশি রিভাইজ করতে পাঠানো হয়েছে, সে কারণেও কিন্তু দেরি হয়েছে, যেটা আমাকে ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল বলে আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমি বলবো যে ওনাদের দায় অবশ্যই নিতে হবে এবং ওনারা ব্যর্থ হয়েছে। ওনাদের মধ্যে একটা অবহেলা তো অবশ্যই ছিল। এখন যে শত শত শিশু, ধরুন 400 শিশু মারা গেছে, আরও কত শিশু মারা যাবে এটা আমরা কিন্তু জানি না। আমরা বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আরও অন্তত মাসখানেক এই প্রকোপ চলবে, এবং আমরা প্রায়ই দেখছি যে 13 জন 15 জন করে মারা যাচ্ছে। তো দায় তো নিতেই হবে। তাহলে কি দায় আপনি নেবেন, আমি নেব, নাকি দেশের জনগণ নেবে? প্রশ্ন সেটাই। একটু মাহবুব রহমানের কাছে আসি। এর দায় আসলে কে নেবে? এর দায় যদি অন্তর্বর্তী সরকার না নেন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা না নেন, অথবা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা যদি এর দায় না নেন, যদি বর্তমান সরকার, আপনি কি মনে করেন কিনা যে অবশ্যই তো তদন্ত কমিটি হওয়া উচিত এবং প্রতিটি বিষয় আসলে ঘেঁটে দেখা উচিত, যাতে ভবিষ্যতে আর কখনো স্পেসিফিকলি এই ধরনের বিষয়ে যাতে এরকম কখনো না হয়? এগুলো খুবই একদম আমি মনে করি যে খুবই বেসিক বিষয়, যে প্রতি বছর নিয়মিত এগুলো ক্রয় করা হয়, এরকম একটা স্বাভাবিক বিষয়। সেই জায়গাতেও যেখানে ব্যর্থ হলো, নাকি আসলে এত বেশি তারা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন, বিষয়টা এমন যে এত জনগুরুত্বপূর্ণ কাজে তারা ব্যস্ত ছিলেন যে যেগুলো আসলে সাধারণ মানুষের জীবন যাপনের জন্য যেই জিনিসগুলো একদম দরকার, শিশুর জন্য দরকার, সেই জিনিসগুলো তারা আসলে খেয়াল করতে পারলেন না, দায় নেবেন না? আপনাকে আবারও ধন্যবাদ। আমি আজাদ ভাইয়ের সাথে একমত যে এই দায় সরকারের, গত সরকারের আছে, অন্তর্বর্তী সরকারের। এটা শুধু দায়ের বিষয় না তো, এটা হত্যার মতো এইসব এই কথাও আমি বলতে রাজি না। এটা হত্যা। আপনার 350 বাচ্চা তো মারা গেছে, তাদের বাবা মার অবস্থাটা কি?
এটা আপনি তো একটা মহামারী হলো, তো একটা দেশে মহামারী হলো, বাচ্চাদের যদি কোনো রোগ আসে সেক্ষেত্রে তো এতগুলো বাচ্চা যদি কোনো রোগে মারা যায় তো আমরা কী পরিমাণ অ্যালার্ট হতাম। তা আপনি একটা রুটিন ওয়ার্ক, যেখানে আপনি রুটিন করে টিকা আমদানি করেন, সেখানে আপনি রুটিন কাজটাতে ব্যর্থ হবেন, এটা কি করে মেনে নেওয়া যায়? এ তো মেনে নেওয়ার কিছু নাই। আর এই মেনে নেবই বা কেন? আজকাল 2 মাস হয়ে গেছে, মেনে নেবেই কেন? এবং এর মধ্যে তো একটা তদন্ত কমিটি হয়ে আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ওনার নিয়োগ এবং বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা কথা বলেছি অনেকবার, যে উনি স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব কেন নেবেন, কেন ওনাকে দেওয়া হলো? এই প্রশ্নটাই তো আগে গোড়া থেকে করতে হবে, সেই প্রশ্নটা আমরা করছি না। তো স্বাস্থ্য উপদেষ্টার উনি যে সেই স্বাস্থ্য উপদেষ্টার কাজটা করতে পারবেন না, এটা তো তখনও আমরা অনেকেই বলেছি, অনেকে অনুমান করেছেন, জনগণও বলেছে। তো এখন এর একটা ইম্প্যাক্ট আমরা মারাত্মক দেখলাম, যেটা আমাদের জীবন দিয়ে বোঝাতে হচ্ছে। তো এই জীবন দিয়ে বোঝাতে হচ্ছে, যেখানে আমি হাম থেকে মুক্তি পেয়েছিলাম, সেখানে আপনি আমাকে হামের মধ্যে যেখানে আমি শিওর যে আমি হামে নাই, সেখানে আপনি আমাকে 350 বাচ্চা, আপনি আমাদের 350 মায়ের বুক খালি করে দিলেন এই হামের মাধ্যমে। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যারা এর জন্য দায়ী। জি, আবুল কালাম আজাদ কিছু বলতে চাচ্ছেন? যুক্ত করতে চাচ্ছিলাম, ধরুন যে আমরা মানে অনেক সময় হাসাহাসি করতাম, স্বাস্থ্য উপদেষ্টা আসলে আছেন কিনা, উনি কোনো রোল প্লে করেন কিনা। উনি নিজেই অসুস্থ থাকতেন, বিদেশে চিকিৎসা নিতে যেতেন, এবং কোনো সাংবাদিক কোনোদিন ফোনে তাকে পেয়েছে কিনা, অথবা ফিজিক্যালি মন্ত্রণালয়ে যে পাওয়া খুব দুষ্কর ছিল। উনার আসলে এই উপদেষ্টা পরিষদে কোনো ভূমিকা ছিল বলে আমার কাছে মনে হয় না। আর আরেকটা জিনিস আপনি দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা দেখে মনে হইতো যে তারা ঘোড়া মেরে ফেলছেন, কিন্তু আসলে কাজের কাজ তেমন কিছু করতে পারেন নাই। আর আরেকটা যে জিনিসটা আমি অ্যাড করতে চাই, যে এই সরকারের প্রথমে এসেই একটা হাই পাওয়ার নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে একটা কমিটি গঠন করা উচিত ছিল, এবং কারা আসলে দায়ী, কাদের কারণে টিকা কিনতে দেরি হয়েছে, এবং কারা এরকম চাপ দিয়ে এই বাংলাদেশের যে টেন্ডার সিস্টেম, সেই টেন্ডারে গেছে, এবং এর পেছনে কারা ছিল, কারা এইখান থেকে দুর্নীতি প্রচেষ্টা চালিয়েছেন, সেগুলো তদন্ত করে বের করা দরকার, এবং যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। জি, আবুল কালাম আজাদ, ধন্যবাদ। আমি আবার একটু ডক্টর লেলিন চৌধুরীর কাছে যেতে চাই। ডক্টর লেলিন চৌধুরী, নিশ্চয়ই আপনি শুনছিলেন আমাদের আলোচনা, আমাদের দুজন অতিথি আরো যারা যুক্ত আছেন তারা বলছিলেন সার্বিক হাম পরিস্থিতি নিয়ে আপনি আসলে এখন সরকার যে পরিস্থিতিতে পড়েছে, সরকারের আসলে করণীয় কি? যেমন আমরা দেখলাম যে বেশ কিছু টিকা এসেছে এবং আরো আসবে, যেমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া বাংলাদেশের যে সার্বিক চিকিৎসা ব্যবস্থা, এর আসলে কম বেশি আমরা সাধারণ মানুষ, আপনারা যারা আছেন আপনারা আরো ভালো জানেন, এটা আসলে কিভাবে সামাল দেবে দেশের মানুষ, সরকার অথবা বাংলাদেশের স্বাস্থ্য খাত? ধন্যবাদ। প্রথমেই একটা বিষয় মনে করিয়ে দেই, আমরা যে মৃত্যুর সংখ্যাটা দেখছি বা অসুস্থতার সংখ্যাটা দেখছি, এটি কিন্তু পুরো দৃশ্যপটের একটি অংশ মাত্র। কারণ হাসপাতালে ভর্তি হয়ে যেসব শিশু মারা গিয়েছে এবং যেটি কেন্দ্রীয়ভাবে রিপোর্টেড হয়েছে, আমরা কেবল সেগুলোর কথাই বলছি। এর বাইরেও কিন্তু গ্রামে গঞ্জে নানা জায়গায় আরও অনেক শিশুর মৃত্যু ঘটেছে এবং হামে আক্রান্ত হয়েছে, যারা হাসপাতালে আসেনি। বর্তমানে সরকার একটি জায়গায় কেন যেন মানুষের সাথে ইঁদুর বিড়াল খেয়েছে, সেটা হচ্ছে হামে মারা গিয়েছে, হামের উপসর্গে মারা গিয়েছে। ভাই, আমরা একটা কথা তো বলি, হাম জাতীয় রোগেই তো হামের উপসর্গ দেখা দেবে। টাইফয়েডে তো আর কি হামের উপসর্গ দেখা দেবে না, অথবা ম্যালেরিয়াতে তো আর হামের উপসর্গ দেখা দেবে না। একটি স্ট্যান্ডিং গোল্ডেন রুল হচ্ছে, যখন কোনো মহামারী চলমান থাকে, সেই মহামারীর মতো সেই যে কারণে যে রোগের জন্য মহামারীটি হয়েছে, সেই রোগের উপসর্গ থাকলে ভিন্নভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত রোগটিকে সেই মহামারী রোগের সাথে রোগ ধরে নিয়ে চিকিৎসা করতে হবে। তার মানে এখন যারা হামের উপসর্গ নিয়ে আসছে, তারা আসলে হাম রোগ ধরে নিয়েই আমরা চিকিৎসকরা হাসপাতালে বা সব জায়গায় আমরা চিকিৎসা দিচ্ছি। আমাদের পরীক্ষাগারে পরীক্ষা করার যে ক্ষমতা, সেটি অনেক কম। এত কম যে যেখানে দিনে কয়েক হাজার পরীক্ষা করা দরকার, সেখানে আমরা দিনে 100, 200 বা 300 পরীক্ষা করতে পারি। মাঝে মাঝে পরীক্ষার হারটা 100-র মধ্যে চলে আসে। তাহলে এই পরীক্ষা ক্ষমতা নিয়ে এই বিশাল যে হাম, একে আমরা তো মাপতে পারছি না বলেই এই জাতীয় শব্দ ব্যবহার করছে, হামের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু।
আমরা বলবো প্রত্যেকটা মৃত্যুই হামেও হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়ে সরকার টিকা দেওয়ার ক্ষেত্রে আমি যতটুকু জানি তারা দ্রুত টিকা দেওয়ার একটি পদক্ষেপ গ্রহণ করেছে, এটি অভিনন্দনযোগ্য একটি পদক্ষেপ। কিন্তু যদি একই সাথে তারা হাম পরীক্ষার কিট আরও দ্রুত নিয়ে আসতে পারত তাহলে সেটা আরও বেশি অভিনন্দনযোগ্য হতো। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা চলেছে এটাকে দুইভাবে আমরা ডিফাইন করতে পারি। একটি হচ্ছে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা অথবা মহামারী। যে কোনো একটি ঘোষণা করলেই কিন্তু স্বাস্থ্য খাতে বৈশ্বিক যে সংস্থাগুলো আমাদের উন্নয়নের বা কাজের সহযোগী তারা তাদের সর্বশক্তি নিয়ে হাম প্রতিরোধে আমাদের সাথে একত্রে ঝাঁপিয়ে পড়তে পারত এবং সেই ক্ষেত্রে আমরা আরও দ্রুত টিকা কিট বা অন্যান্য বিষয়ে আবেদন করতে পারতাম। এ কারণেই বলবো বর্তমান সরকার যে কাজটি করছে ভালো, কিন্তু জনস্বাস্থ্যগত মতো জরুরি অবস্থা ঘোষণা করে বৈশ্বিক অংশীদারকে যুক্ত করে হাম প্রতিরোধের কাজটাকে আরো বেশি বেগবান করা উচিত বলে আমি মনে করি। ওনার কথা ধরে ডাক্তার ওনার কথার প্রেক্ষিতে দুটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। ধরুন আমাদের দেশের পলিটিশিয়ানদের মধ্যে আসলে এক ধরনের একটা মানসিকতা আছে যে আপনার বাস্তবে যা ঘটছে প্রকৃত অবস্থা হাইড করার একটা প্রবণতা। ধরুন মধ্য এপ্রিলে আজ থেকে প্রায় 1 মাস আগে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে 1 সপ্তাহের মধ্যে হামের পরিস্থিতির উন্নতি হবে। ওনার তো এটা বলার দরকার ছিল না। ওনার বলার উদ্দেশ্য হচ্ছে যে পরিস্থিতি এত জটিল না, সিরিয়াস না, এটা ভালো হয়ে যাবে, জনগণকে একটা কিন্তু মিসলিড এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যে প্রায় 1 মাস আগে থেকে বিশেষজ্ঞরা বারবার বলছে যে পরিস্থিতি খুবই খারাপ, জরুরি অবস্থা ঘোষণা করা দরকার, মহামারী ঘোষণা করা দরকার। যে আবুল কালাম আজাদ, আমি আসবো আপনার কাছে, আমাকে একটু বিরতি নিতে হবে। আবারও সময় হলো বিরতির, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। বিরতিতে যাওয়ার আগে আবুল কালাম আজাদ, আপনি একটি বিষয় বলতে চাচ্ছিলেন, যদি একটু সংক্ষেপে বলতেন। জি জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাসখানেক ধরে আমাদের দেশে খারাপ এবং অবস্থা ধরেন এগুলো কখন ঘোষণা করা হয় আমরা দেখেছি। ঘোষণা করার ফলে মানুষের ভিতরে সচেতনতা বেড়েছে এবং হাম যেহেতু সংক্রামক রোগ, এটি করলে ধরেন যে হামের আক্রান্ত হবে তাকে আইসোলেট করে রাখা হবে এবং মানুষ সচেতন হবে। সেক্ষেত্রে ওভারঅল যে আক্রান্ত হওয়ার যে ট্রেন্ডটা সেটি কমবে। আরেকটি বিষয় হচ্ছে যে যখন একটা সরকার এটাকে গুরুত্ব দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে, সরকারের নানান ইউনিট আছে, ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু তখন সংঘবদ্ধভাবে এক হয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে। আমরা নানানভাবে অভিযোগ শুনছি যে না সরকারের বিভিন্ন যে ইউনিটগুলো উইংগুলো আছে তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন নাই। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে ধরুন আমরা প্রায় বলে থাকি যে আইসিইউ সমস্যা, হ্যাঁ, তো আইসিইউ সমস্যা আমাদের আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে অনেকগুলো সারা বাংলাদেশে, ঢাকা সহ সারা বাংলাদেশে অনেকগুলো হসপিটাল নতুন হয়েছে, কিন্তু সেগুলো চালু হয়নি। খুব ইন্টারেস্টিং বিষয় যে আমাদের দেশে কোনো প্রবলেম দেখা দিলে আমরা বলি যে জনবল সংকট। ধরুন এই যে পিজি হাসপাতালের এক্সটেনশন করে যেটি করা হয়েছে সুপার স্পেশালাইজ হসপিটাল, এটা হচ্ছে 750 বেডেড হসপিটাল এবং প্রায় 800 কোটি টাকা খরচে করা হয়েছে। জনবলের অভাবে এটা এখনো পর্যন্ত চালু করা হয়নি এবং সেখানে কিন্তু অনেকগুলো আইসিইউ আছে। আরেকটি হসপিটাল হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, সেটিও 500 বেডেড, সেখানে অনেকগুলো আইসিইউ আছে, কিন্তু এই যে ধরেন জনবলের অভাবে এটি করা হচ্ছে না। এখন এই দেশের এই পরিস্থিতিতে যদি ধরেন এই হসপিটালগুলো চালু থাকতো তাহলে আমরা অনেক শিশুকে হয়তো বাঁচাতে পারতাম। ঠিক আসছি আমি এই জায়গাতে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, একই বিষয় যেগুলো বলছিলেন, আমরা যদি একটু দেখি যে হাম পরিস্থিতি আমরা আলোচনা করছিলাম, আরেকটি চ্যালেঞ্জ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসছে, সেটি হচ্ছে ডেঙ্গি। হামের চ্যালেঞ্জের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে রাজধানীতে কিন্তু আসলে মোটামুটি একটি ডেঙ্গির প্রকোপ অথবা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি যে সামনে প্রতি বছরই যেটা হয় আসলে এটা আসলে একরকম মরার ওপর খাড়ার ঘা হয়ে আসছে যদি বলেন, এমনও হতে পারে। এখন আমরা যেটি দেখলাম যে আজকেও 2 সিটি কর্পোরেশনের যারা প্রশাসক রয়েছেন তারা আসার কথা বলছেন, তারা জানিয়েছেন তারা নানা রকমের কর্মসূচি নিয়েছেন, কাজ করছেন।
কি মনে হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের যে ক্যাপাসিটি স্বাস্থ্য খাতের সবকিছু মিলিয়ে নতুন সরকার, ব্যবস্থাপনা, জনবল, সমন্বয় সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি সামাল দেয়া কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে মনে হচ্ছে? আপনি দেখেন এই সরকার ক্ষমতা আসার পরে প্রথমত তেল সংকটের ঝামেলায় পড়তে হলো। ফোকাস কিন্তু তখন তেলের উপরে ছিল, যুদ্ধ, তেল এবং ইন্টারন্যাশনাল কৌশল কি হবে সব কিছু মিলে। এরপরেই দেখেন এটা তো এখনও সেটেল হয়নি, আর মাঝে গত সরকারের আবার একটা এই যে এটা তাকে মোকাবেলা করতে হলো। এই দুইটা কিন্তু তার মানে অর্জন না, এটা তাকে বহন করতে হয়েছে সরকারকে। আবার এখন যেটা আমাদের স্বাভাবিক খুব সিরিয়াস হতে পারতো সরকার, মানে যদি এবং তেলের এই দুই সংকট না থাকতো তাহলে সরকারের ফোকাস থাকতো ডেঙ্গু নিয়ে। আমরা এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করব খুব ছোট্ট করে একটু আজকের যে সংবাদ মাধ্যমগুলো আছে সেখানে কি খবর হয়েছে এই বিষয়গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। জি, আপনি বলুন। তো ডেঙ্গি নিয়ে ফোকাস করতে পারতো, এখন কিন্তু সরকারকে তেল নিয়ে ফোকাস করতে হচ্ছে, তাকে ফোকাস করতে হচ্ছে নিয়ে, এবং তাকে এই দুইটা বাদ দিয়েও সে ফোকাস করতে পারতো শুধু একটার উপরে, সেখানে কিন্তু সে তাকে আসলে অতিরিক্ত দুইটা প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে। এখন এই কারণে তো ফোকাসটা কমে যাবে, কারণ আসলে তো একটা সরকারের যারা কাজ করে তাদের সবারই তো কাজ করার সামর্থ্যের একটা লেভেলে থাকে। তো সেই জায়গা থেকে আর কি, যে আমার কাছে মনে হয় মানে যদি সরকার যেভাবে এফিসিয়েন্টলি কাজ করছে, বিশেষ করে ক্ষেত্রে, তেলের সমস্যা কিন্তু এখন সেই লাইন নাই। ক্ষেত্রে অলরেডি টিকা এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে একটা তড়িৎ উদ্যোগ নেওয়া হয়েছে, এবং একটা ইফিসিয়েন্টলি কাজ মানে হলো কি, যেটা আরও দেরি হতে পারতো সেই জায়গা থেকে অনেক আগেই সে কাজগুলো করা হচ্ছে। পাশাপাশি হলো আপনার দেখেন, আমি যতটুকু শুনেছি ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু একটা প্রস্তুতি আছে, এখন দেখা যাক কি হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ছোট্ট করে একটু দেখে নেই যে আসলে অনলাইনগুলোতে কি সংবাদ রয়েছে। আমরা যদি একটু দেখি যে বিষয়টি নিয়ে, হাসপাতাল নিয়ে কথা বলছিলেন, যে প্রধানমন্ত্রী বলছেন যে পড়ে থাকা 6 শিশু হাসপাতাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা যদি আরও একটু দেখি, যেমন পুলিশ নিয়ে কথা বলছিলাম, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের মতো স্বতন্ত্র পে স্কেল চায় পুলিশেরও দাবি রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আসলে সুযোগ সুবিধার যে বিষয়টি অথবা তাদের অনেক চাওয়া পাওয়া বিষয় রয়েছে। এরপর আমরা আরও কিছু জিনিস যদি দেখি, যে ইরানকে কেন বসে আনতে পারছে না আমেরিকা, ইরান আমেরিকা এই অনেকদিন ধরেই চলছে। তো এটি আসলে নিয়মিতই বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সংবাদে থাকছে। হাসপাতালের বিষয়টি আসলে আমাদের এখন বাংলাদেশের বাস্তবতায় আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি, এবং যেটি ভালো খবর আরও একটি আমরা এখন দেখতে পারলাম যে 6টি শিশু হাসপাতাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আবুল কালাম আজাদ, আপনি এই কথাটি বলছিলেন যে অনেক শিশু হাসপাতাল রয়েছে যেখানে হয়তোবা নানা রকমের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা ওগুলো চালু করতে পারছি না, অথবা হয়তোবা অব্যবস্থাপনার কারণে, লোকবল সংকটে, জনবল সংকটে চিকিৎসা সেবা প্রপারলি দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই উদ্যোগটি আপনি কিভাবে দেখছেন, এবং এই জিনিসগুলোকে আরো বেশি খুঁজে খুঁজে বের করে স্থানীয় পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে অথবা চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলো কি সরকারের দ্রুত সময়ের মধ্যে অ্যাক্টিভ করা উচিত কিনা? অবশ্যই আপনি ঠিকই বলেছেন। দেরিতে হলেও প্রধানমন্ত্রী এরকম একটি নির্দেশ দিয়েছে, এটা খুবই একটা ভালো লক্ষণ। কিন্তু এই নির্দেশটা হয়তো আরও 1 মাস আগে দিতে পারতেন। আপনি দেখেছেন যে হামের যে বিষয়টা, সেটি লাইমলাইটে কখন আসলো? আমরা যখন দেখলাম রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে মানে একের পর এক শিশু মারা যাচ্ছিল। পরবর্তীতে আমরা গণমাধ্যমের রিপোর্টে দেখলাম যে তার পাশে নতুন একটি হসপিটাল করা হয়েছে, সেই হসপিটালটি পরিত্যক্ত পড়ে আছে। তো আমাদের দেশে ওই যে ধরুন একটা মেন্টালিটি কি, আপনি উন্নয়ন করতে চান, আর উন্নয়ন মানে হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাকচার। আপনি অনেক টাকা খরচ করে আপনি একটা হসপিটাল বানালেন, আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি সরঞ্জাম কিনে আনলেন, সব কিছু সেট আপ, এরপরে সেটি চালু হচ্ছে না। কি জন্য? আপনার জনবল নিয়োগ দেওয়া হয়নি। এই দেশে তো জনবল সমস্যা হওয়ার কোনো কারণ নাই। তাহলে স্কিলের একটি দক্ষতারও একটি বিষয় রয়েছে, সেইখানে কি ঘাটতি নেই আমাদের চিকিৎসা খাতে অথবা স্বাস্থ্যসেবা খাতে? ধরুন বাংলাদেশের মানে একটি দেশের সবচেয়ে, আপনি যদি বলেন দুটি মানে মেজর স্তম্ভ, একটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং আমাদের দেশে এই দুটিরই খুবই ভঙ্গুর অবস্থা। এই দিকে আসলে কেউই কোনো সরকারি নজর দেয়নি, বরং আমরা গত সরকারের আমলে দেখেছি যে শিক্ষাকে কিভাবে নষ্ট করা হয়েছে, এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের নামে শুধু হসপিটাল করা হয়েছে, কিন্তু যে সেবার যে উন্নয়ন বা এই দেশে ধরেন প্রচুর পরিমাণে দরকার, মানে আপনার যে নার্স দরকার, কিন্তু
সেই পরিমাণে নার্সের নিয়োগ দেওয়া তৈরি হয় হচ্ছে না, না। তৈরিও হচ্ছে না, নিয়োগও হচ্ছে না। জি, তো এগুলো তো জাস্ট একটা উদ্যোগের বিষয়, এটা তো কঠিন কাজ না, এখানে হাজার হাজার কোটি টাকাও লাগে না, কিন্তু আপনি জি। অনেক বড় অঙ্কের টাকা খরচ করতেছেন, কিন্তু আপনি একটি উদ্যোগ বা অল্প কিছু খরচের কারণে আপনি এটি আর সার্ভিসটা পাচ্ছেন না। আমাদের তো সময় কম, আমি একটু মাহবুব রহমান আপনার কাছে আসবো। আমরা আরেকটি অনলাইন পোর্টাল একটু দেখতে চাই, বিবিসি বাংলা। বিবিসি বাংলাও কিন্তু বলছে যে হাম উপসর্গে বাংলাদেশে শিশু মৃত্যু 400 ছাড়িয়েছে। আমরা 350 বলছিলাম, 400 ছাড়িয়ে গেছে এবং গত 24 ঘন্টায় এটি আমরা এর মধ্যে জানি যে আরো 11 জন শিশু হাম ও হামের উপসর্গে, যেটি বলা হচ্ছে যে 11 জন শিশু মারা গিয়েছেন। আরেকটি আমরা একটু গণমাধ্যমের অনলাইন দেখতে চাই, সেখানে আমরা যদি দেখি যে পূর্বের তিক্ততার পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত, মক্কস স্মরণ সেটি তো আছেই। হাম উপসর্গে আরো 11 শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু 409। সবকিছু মিলিয়ে হাম প্রসঙ্গটা সব জায়গাতেই রয়েছে এবং সেটাই স্বাভাবিক। আপনাদের দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবারও আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন। শেষ করছি আজকের নির্বাচিত খবর। আমাদের ফলো করুন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।